বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে আমরা একই বিষয়ে একটু ডিটেলস আলোচনা করব, কিভাবে আমাদের দেশের যে নির্বাচন, এই নির্বাচন সবসময় দুইটা পার্টির দখলে কিভাবে চলে যায়। একটা পার্টি 17 বছর দেশ চালালো, 16 বছর, তারপরে আরেকটা পার্টি সেখান থেকে আসবে বহির্বিশ্ব থেকে। আসার পরে তারা রাতারাতি ক্ষমতা দখল করে ফেলবে। আবার যেই পার্টিটা দেশের বাইরে চলে গেল, সে আবার কিছুদিন পরে আসবে, এসে দেশের মধ্যে আরেকটা উলটপালট হবে, তারা ক্ষমতা দখল করবে। এটা কেন হচ্ছে? এটা কিভাবে সম্ভব একটা স্বাধীন সার্বভৌম দেশে গত 54 বছর ধরে তাদের এই অত্যাচার? এটা কেন হচ্ছে? হয় যখন মনে করেন আপনি আইন নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারেন, তখন সেটা আর এই দেশ থাকে না, সেটা একটা জঙ্গল হয়। এই জঙ্গলে তখন আইন হয় অমানুষের জন্য, মানুষের দ্বারা আইন তৈরি করা হয় না। সেই জন্য এখন আমাদের দেশে আপনি দেখবেন, ইলেকশনে আমরা কখনোই অন্যান্য ছোট ছোট পার্টি যারা আছে তারা নিবন্ধনই পাইতে পারে না। আবার ইলেকশন তো দূরের কথা, নিবন্ধন দেওয়ার মালিক নির্বাচন কমিশনকে বানিয়ে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করেন, আপনি এই দেশের জনগণ, আপনি ইলেকশনে দাঁড়াবেন, আপনি ওনাদের কাছ থেকে কেন নিবন্ধন নিতে হবে? আবার নিবন্ধন নিতে যায় যে ধরনের ইম্পিডিমেন্ট তারা তৈরি করে আপনার জন্য, তারা আপনাকে ওই দুইটা বড় পার্টির সমান হইতে দেবে না, কম্পিটিটিভ হইতে দেবে না, অথবা আপনি সমান একই লাইনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ তারা দেবে না। তারা সেখানে কোনো ডিবেট করবে না, কোনো যৌক্তিক আলোচনা করবে না। তাহলে কি হবে? এখানে কোনো সভ্য ভদ্র মানুষ সেখানে যাইতে পারবে? যাইতে পারবে না। আপনি গ্রামে গঞ্জে আপনি প্রত্যেকটা যে কনস্টিটিউয়েন্সি নির্বাচন আসন এলাকা, এটা একদল গুন্ডা পান্ডার সাথে যদি আপনি এটা দখল সত্ত্ব দিয়ে দেন, আর এইখানে ঢাকা শহরে পার্টি যদি কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা যদি তারা দেশের সম্পদ দখল করতে পারে, তখন তারা হলো এই দেশের দুশ্মন। কারণ কারোরই এত টাকা এইভাবে উপার্জন করার সুযোগ থাকার কথা না, কিন্তু তারা তা করে যাচ্ছে। এই সমস্ত কারণে নির্বাচনটা একটা বাহানা। এই নির্বাচন কখনোই জাতীয় যে জনশক্তি, আমাদের যে জনগণ, যারা এই দেশের মালিক, আমরা মালিকানা যাদেরকে দিতে চাই, তারা কিন্তু নির্বাসিত পরবাসে থাকেন। নিজের দেশে যে লোকগুলো পরবাসে থাকে তাদেরকেই তো আমরা বলি যে দাসত্বে বন্দী। আমরা তো এখানে দাসত্বে বন্দী। এখানে আমাদের কখনোই শান্তি হবে না, শান্তি হবে না। এই জন্য যারা আমাদের জন্য সংবিধানটা লিখেছে তড়িঘড়ি করে, 1971-এর স্বাধীনতা দিবস, 71-এর ডিসেম্বর মাসে আমরা যখন মুক্তি পেলাম আর্মির অকুপেশন থেকে, তারপরে 1972-এর 16ই ডিসেম্বর, এক বছরের মধ্যে যে সংবিধান আমাদেরকে দেওয়া হলো, ইট ওয়াজ এ রাবার স্ট্যাম্প অ্যান্ড ভেরি ডিসগাস্টিং ডিসপেকেবল কনস্টিটিউশন, যা আমাদের জাতিকে ধ্বংস করে দিয়েছে। যার জন্য আমি অ্যাডামেন্টলি অপোজিং ইট, যে আপনারা সবাই উঠে দাঁড়িয়ে এই সংবিধানের বিরুদ্ধে লেগে সংবিধানকে নিজেদের করেন। এটা এই দেশের মানুষের, জনগণের সংবিধান বানান, এটা জনগণের সংবিধান নয়। কিভাবে আমি এখানে আপনাকে বলছি, আপনি যখন ওই ইলেকশনের সময় আপনি যখন প্রার্থী হবেন, তখন প্রার্থী হয়ে আপনি আপনার নিজের পক্ষ হয়ে নিজে প্রচারণা চালাইতে পারবেন না, আপনাকে কেউ সেই সুযোগ করে দেবে না। কারণ ওই যে এলাকাতে বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের যে দৌরাত্ম্য সেখানে এই সংবিধানের কারণে গত 54 বছরে সৃষ্টি হয়েছে, তাদেরকে তো আপনি রাতারাতি উঠিয়ে দিতে পারবেন না, আনলেস আপনি কনস্টিটিউশন চেঞ্জ করেন। তখন আপনি যেহেতু কনস্টিটিউশন চেঞ্জ করতে পারতেছেন না, তখন ওই যে দুইটা দল আমাদের উপর জগদ্দল পাথরের মতো বসে গেছে,
তাদের সাথে তো আপনি পেরে উঠবেন না। সেই জন্য আপনি দেখেন কনস্টিটিউশন আছে, নির্বাচন কমিশন আছে, কিন্তু কোনো ভদ্রলোক সেখানে ইলেকশন করতে যায় না। পার্টি, একটা সংঘবদ্ধ পার্টি এমনভাবে তারা যায় যে তারা লাঠিয়াল, তারা জনগণের ভোট দেখ বা না দেখ তারা সেখানে জয় হবে এরকম পরিকল্পনা নিয়ে যেতে হয়। কেন? আমরা সাধারণভাবে দাঁড়িয়ে কথা বলবো যে দিস ইজ হোয়াট আই ক্যান ডু ফর দিস কান্ট্রি অ্যান্ড দিস ইজ হাউ ইট শুড বি ডান অ্যান্ড আই এম দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দিস। এটা যে কোনো ভদ্রলোক আমাদের দেশের যায় দাঁড়াতে পারে স্বতন্ত্র, অথবা যে কোনো একটা পার্টির সাথে মিশে দাঁড়াতে পারে। কিন্তু তখন জনগণ বিচার করবেন যে 5-6টা লোক, 10টা লোক যে দাঁড়িয়েছে আমাদের এই আসন থেকে, ওনাদেরকে ডাকেন একদিন, ওনারা যে কোনো একটা মাঠে, স্কুলের মাঠে দাঁড়াবেন, ওনাদের বক্তব্য তুলে ধরবেন একের পর এক। তারপরে ওনাদের মধ্যে আবার কথা কাটাকাটি হবে যে আপনারা অতীতে এরকম করেছেন যেটা এই দেশের জন্য অপ্রাসঙ্গিক ছিল, এটা আমাদের দেশকে অনেক পিছিয়ে নিয়ে গেছে। এই সমস্ত আলোচনার যখন হবে তখনই জনগণ আপনাদেরকে চিনবে। তখন জনগণ যে সেখানে মূল্যবান, আপনারা যে তাদের প্রতিনিধি হয়ে সংসদে আসতেছেন সেটা প্রমাণিত হবে। এবং সেই আসনে আপনি যখন ভোট গ্রহণ করবেন, সেই ভোট আপনি সঠিকভাবে নিতে হবে এবং সবার ইনভলভমেন্ট বেড়ে যাবে। এখন যেটা হচ্ছে, এটা রাতের অন্ধকারে ভোট হয়ে যায়, সকালবেলা ভোট হয়ে যায়, ভোটের রেজাল্ট হয়েছে, রেজাল্ট বদলিয়ে তারা অন্যভাবে ডিক্লারেশন করতে পারে। এই যে ফেব্রুয়ারির ইলেকশন হলো, এই ইলেকশন সম্বন্ধে তো কেউ বিশ্বাসী না যে এটা একটা জেনুইন অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, তা না। কাজেই আমরা যদি নিজেরা 54 বছর পরে এসে স্বাধীন সার্বভৌম দেশে নিজেদের একটা ইলেকশন কন্ডাক্ট করতে না পারি, তার উপর আমাদের আস্থা নাই, বিশ্বাস নাই, এটা কি কখনো জাতি বলা যায়, দেশ বলা যায়? সেই জন্য তো দেশটা আজকে পরাধীন হয়ে গেল, আর কোনো কারণ নাই। গত 54 বছর ধরে যে অরাজকতা সামরিক বাহিনীর লোকজন চালিয়েছে আনটিল 1990, যেভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে আমাদের দেশের উপরে, ঠিক তার পরবর্তীতে 2টা পলিটিক্যাল পার্টি যেভাবে দেশটাকে দখল করে নিয়েছে সংবিধানের বদৌলতে, সেই কারণে আজকে আমাদের দেশ পরাধীনতা স্বীকার করে নিতে হবে। আপনি যখন আপনি ক্রিমিনাল, তখন বাইরের দেশের লোকরা আপনাকে চিনে এবং তারা কার সাহায্য আপনি নেন, কতটুকু নেন, কিভাবে নেন, কেন নেন, এগুলো তারা পরিমাপ করে, মেজার করে, তখন তারা আপনাকে অ্যারেস্ট করার অর্থ হলো আপনার দেশটা তাদের হাতে তুলে দেন। সেই কাজটাই করেছে ওই অন্তর্বর্তী সরকার। এটা জেনুইন কোনো পার্টির সরকার দিয়ে করাটা অযৌক্তিক হবে। পার্টি থাকতে পারবে না, দেশে একটা হাহাকার শুরু হয়ে যাবে, মারামারি হতে পারে, কাটাকাটি হতে পারে, সিভিল ওয়ার শুরু হতে পারে। সেই কারণে তারা অন্তর্বর্তী সরকারকে দিয়ে রাতের আধারে এই কাজটা করিয়ে নিয়েছে। এখন আপনারা কি করবেন? আপনি একটা নিবন্ধন নিতে চান যে তারা আপনাকে বলতেছে আপনি 200 আসনে অথবা 200 থানা, ইউনিয়নে বিভিন্নভাবে আপনাকে অফিস খুলতে হবে। কেন ভাই অফিস খুলতে হবে? ইফ আই ক্যান ম্যানেজ অ্যান ইলেকশন অফ a party sitting at home with only one phone only, why should not I be allowed to do that? আপনার কি আসা যায়? এটা কি আপনার বাপের সম্পত্তি? এটা তো এই দেশের জনগণের সম্পত্তি, সকলের সম্পত্তি। এটা কোনো পার্টির বা কোনো দেশের সম্পত্তি একা না। সমস্ত জনগণ যখন দাবি করে এবং এটা যখন তাদের হয়, তখনই দেশের নির্বাচনটা সঠিক নির্বাচন হবে। আজকে তারা আমাদেরকে এই দেশের মালিকানা দেয় নাই। যেহেতু তারা মালিকানা দেয় নাই, সেহেতু আমরা এই দেশে নির্বাসিত বসবাস করতেছি এবং ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন এবং অন্যান্য অফিস আদালত আমাদেরকে তারা গণ্য করে না। আপনি যান, তারা আপনাকে জনগণ হিসেবে আপনার যে দেশের মালিক তারা তা মানে না। কিন্তু দেন, আমি সংবিধান লিখে দিই, তারা মানবে এবং তারা আপনাকে স্যার বলবে, আপনার বাড়িতে আসা সমস্ত কিছু ডেলিভারি দিয়ে যাবে, যে আপনি কখনোই কারো অফিসে যেতে হবে না।
আপনি কেন যাবেন? 1,00,000 লোক আপনি প্রত্যেকের অফিসে যাওয়াটা উচিত হবে, না 5 জন লোক কাজ করে তারা আপনার বাসায় এসে বাই মেইলে অথবা ডাকে অথবা সন্ধ্যার সময় এসে দিয়ে যাবে? কোনটা সহজ? এই যে কাজগুলো তারা করাচ্ছে আমাদেরকে দিয়ে, আমাদের জনগণকে দিয়ে, আমরা ট্যাক্স দিচ্ছি, আবার আমরা ফি দিচ্ছি, আবার আমরা নিজের পকেটের টাকা খরচ করে তাদেরকে ঘুষ দিচ্ছি, আবার যাওয়া আসার ভাড়া দিচ্ছি, সমস্ত কিছু। এই যে আমাদেরকে স্লেভ করে আটকে রাখা হয়েছে দেশের মধ্যে, এর থেকে মুক্তি পেতে হবে। এই মুক্তি পাওয়ার প্রথম শর্ত হলো আমাদের একটা ধারা, এটা আপনাকে তুলে নিতে হবে, উইথড্র করতে হবে। এটা উইথড্র করতে না, এটাকে আপনি ডিসকন্টিনিউ করে বাদ করে দিতে পারেন, নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারেন। সেই কাজটা তারা গত 54 বছরে অন্তত 30 বার তারা সংবিধানে হাত দিয়েছে, সংবিধান চেঞ্জ করেছে, কিন্তু তারা এইটা চেঞ্জ করতে মনে করে নাই এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। কারণ এইটার ব্যবহার করে তারা এই জাতিকে ধ্বংস করে আজকে তারা জাতিকে পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ করে এখন বোকার মতো হাসবে, জানেন, চেয়ারে বসে হাসবে। গোলামের আর কোনো কিছু করার থাকে না। গোলাম তখন আরও দাপটি হয় দেশের ভিতরে, কারণ সে বাইরে তো আর কারোর সাথে যায় কথা বলার নাই, সে তো এখন গোলাম। তখন সে আপনার উপরে, আমার উপরে, আমার দেশের জনগণের উপরে, গরিব দুঃখী মানুষের উপরে জুলুম চালাবে। এই নবাব সিরাজউদ্দৌলার আমলে 1757 সাল থেকে 1947 সালে যে কাজটা করেছে তারা, সেই একইভাবে এটা রিপিটেশন হবে। আপনি দেখেন এখানে আমি কী লিখেছি, রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া। আপনি একজন পার্লামেন্ট সদস্য, পার্লামেন্ট মেম্বার, আপনি জনগণের প্রতিনিধি। Who the hell you are to write this sentence? Who gave you this authority? Who are you? If I ask him that in front of the people of this country that তুমি এই সংবিধানে এটা লেখার কে দিল তোমাকে এই অধিকার? তারপরে এখানে কি লিখছে দেখেন, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি প্রার্থী রূপে মনোনীত হওয়া, আপনি পলিটিক্স করতেছেন, এটা পার্টি তো আপনার একার না, পার্টি কোনো একটা গ্রুপ, সেই গ্রুপটা কিন্তু দেশের বাইরে কিছু না, একটা মানুষের চেয়ে তার বেশি আলাদা মূল্য নাই। সেও জনগণের কাছে ভোট চাইতেছে, একটা দলীয়ভাবে আমরা যাচ্ছি, কিন্তু তার অর্থ এই না যে আমরা এখানে একটা গ্যাং আপ হয়ে গেছি। আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যখন পার্লামেন্টে যাব, আমরা শুধু জনগণের প্রতিনিধি, আর কিছু না। These idiots, those who wrote this, they didn't realize what mistake they were making and how it is going to cripple our country and make it dependent. And যে কোনো ভুল আপনি যখন করেন, সেই ভুলটা যখন আপনি ধরা পড়ে, you have to correct it immediately. You cannot let it go on for centuries. And that's what these people did. I think আওয়ামী লীগ এবং বিএনপি তাদেরকে আমরা একসময় অ্যাকাউন্টেবল করব, যে তারা আমাদেরকে জবাব দিতে হবে। এই দেশের ছেলেরা যেদিন জবাব চাবে, সেই দিন তারা এই দেশে আর থাকতে পারবে না। আজকে পালিয়ে গিয়ে আসতে বলে, আবার পালিয়ে গিয়ে এসে রাতারাতি ক্ষমতা দখল করে, এর কোনোটাই তাদের পক্ষে করা সম্ভব হবে না। আই এম টেলিং ইউ। তারপরে তারা কি বলছে যে দেখেন, উক্ত দল হইতে আপনি যদি পদত্যাগ করেন, তাহলে আপনি ওই আসন থেকে আপনি চলে আসতে হবে, আসন খালি করে আপনি সংসদ থেকে বাহির হয়ে চলে আসতে হবে। এটা কি তোমার বুটে আসছে তারা? এটা কি তোমার বুটে ওই ভদ্রলোক ওখানে গেছে? তারপরে দ্বিতীয় লাইনে দেখেন কি দেখছে, সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন। সংসদে আমি আপনার দলের পক্ষে তো ভোট দিতে যাইনি, আমি দলের হয়ে আমরা ওখানে গেছি দেশের আইন প্রণয়ন করতে। এখন সেটা আমি দেখব দেশের স্বার্থে কিনা। দেশের স্বার্থের বিরুদ্ধে যেটা যাবে, সেইটার বিরুদ্ধে তো আমি কথা বলবোই, আমি ভোট দেবই। আপনি তো এখানে পার্টি দিয়ে আমার দেশের জনগণকে বেঁধে ফেলতে পারেন না। এটা তো এই দেশের জনগণই ভোট দিয়েছে। এখন যদি আপনি 212টা আসন পান, 212টা অথবা 150টা, 160টা, 56টা, যে আসনই আপনি পান, এই গ্রুপগুলোকে আপনার অধীনে আপনি বেঁধে ফেলতে পারেন না। এই কাজটা করে আজকে আমাদের দেশটা পরাধীন হয়ে গেল। এই 1990 থেকে এই 2026-এ এই দুই পার্টি রুল
এই কাজটা বেশি করেছে, আর আর আগে আর্মি একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছে। উই হ্যাভ বিন ক্রিমিনালস, উই অল হ্যাভ বিন ক্রিমিনালস ইন দিস কান্ট্রি, উই আর নট পার্ট অফ দিস সোসাইটি, উই ডি নট বিলং হিয়ার, অ্যান্ড দ্যাটস দ্য রিজন আমরা আজকে স্বাধীনতা আবার হারাতে বাধ্য হয়েছি। দেখবেন এর ফলটা কি দাঁড়ায়, এখন থেকে 20 বছর পরে বুঝতে পারবেন। 20 বছর না, আগামী কালকেই বুঝতে পারবেন, যখন এটা ঢাকা শহরে পরিলক্ষিত হবে তখন। আমি চাই আপনারা সজাগ হয়ে এই কতগুলি ধারা আছে, এই ধারাগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে সংবিধান সংস্কার করে আপনারা নতুন করে দেশকে স্বাধীন করেন, নতুন করে দেশের মালিক বনেন। I want to do only one thing. I have been in politics for few years. If I give up all those time I spent when I was a teacher, ওই সময়ের পলিটিক্সটা যদি বাদ দিই, তাহলে আমি মাত্র নতুন করে আবার পলিটিক্স শুরু করেছি। আমি চাই আপনাদের হাতে এই দেশের দায়িত্বভার তুলে দিতে। জনগণ যখন দেশের মালিক হবে, অনলি দেন এই দেশটা ইন্ডিপেন্ডেন্ট হবে। এছাড়া এটার মালিকানা কেউ কোথাও হাত লুকিয়ে রেখে তাল বাহানা করে এই দেশকে স্বাধীনতা দিতে পারবে না। সেই জন্য এই কাজটা আমাদেরকে জরুরি ভিত্তিতে করতে হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।